আমার বারান্দা বাগানে খুব সুন্দর দুইটা নতুন সদস্য অ্যাড হয়েছে। পুরো বাসাটা ডিপ ক্লিন করে বেডরুমের দুইটা বিছানা চাদর চেঞ্জ করে নতুন করে গুছিয়ে নিয়েছি। সন্ধ্যার নাস্তাতে খুব মজার সবজির রোল বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে। এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি পুরো ভিডিও জুড়ে যদি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকেন, আপুদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করেছি বেলকনি থেকে। তো দুপুরবেলা আমি এখন আমার বারান্দাটাকে ডিপ ক্লিন করব। মেয়েকে মাদ্রাসাতে দিয়ে আমি নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে দুইটা গাছ কিনে নিয়ে এসেছি আর একটা আমি চেয়ে নিয়ে এসেছি। সেটা কয়েন প্লান্ট। নার্সারি ভর্তি দেখলাম কয়েন প্লান্ট হয়ে আছে, তো সেটা বললাম আমাকে কিছু দেওয়া যাবে কিনা। পরবর্তীতে দিয়ে দিয়েছে অল্প কিছু উঠিয়ে। আর এগুলো তো শিকড় থেকেই খুব সুন্দর মতো হয়ে যায়, ভেবেছি লাগিয়ে দিব, ইনশাআল্লাহ সুন্দর হবে আশা রাখছি। ভেবেছিলাম বেশ কয়েকটাই গাছ কিনবো, সেই চিন্তা করেই গিয়েছিলাম। তবে গাছের এত দাম, পরবর্তীতে আমি দুইটা গাছ নিয়ে এসেছি। এই যে ছোট্ট একটা গাঁদা আর ছোট্ট একটা চন্দ্রমল্লিকা এনেছি। দুইটার দাম আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। তো বুঝতেই পারছেন অন্যান্য গাছের দিকে তো হাতই বাড়াতে পারিনি। পরবর্তীতে চলে আসলাম। আর এটা যেহেতু গ্রামের সাইডে, তো ওইরকম ভালো এত গাছ পাওয়াও যায় না। আর গাছগুলোতে একদমই ফুল ফোটা নেই, কোনটা কি কালার সেটাও বোঝা যাচ্ছে না। তো অনুমান করে দুইটা নিয়ে এসেছি। আর অন্যান্য গাছ এত দাম দিয়ে তাও দেখে নেওয়া ছাড়া আমার মনে চাইলো না, এ কারণে আর আনিনি। ভেবেছি না যা থাক, এই দুইটা গাছই নিয়ে আসি। আর এই যে কয়েন প্লান্টটা চেয়ে নিয়ে এসেছিলাম, সেটাও আমি মাটিতে লাগিয়ে দিলাম। সেই সাথে আমার বাসায়ও বেশ কিছু গাছ ছিল, আমি ভাবছিলাম যে মাটিতে লাগাবো, সেগুলো আমার আর লাগানো হচ্ছিল না, কারণ আমার মাটি ছিল না। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় বেশ কিছু মাটি নিয়ে এসেছে, সেগুলো দিয়েই মূলত সেই গাছগুলো লাগিয়ে নিয়েছি। সেই গাছ বলতে আমার একটা ওই যে ডেভিল ব্যাকবোনের ছোট্ট টবে লাগানো ছিল, গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো ওই গাছটাই আমি একটা বড় টবে লাগিয়ে নিয়েছি। টব বলতে ওই যে আমার মেয়ের যে ভিজা টিস্যুর কৌটাগুলো বের হয়েছে সাদা কালারের, দেখতে বেশ ভালোই লাগে, তো সেটার মধ্যে লাগিয়েছি। আর এই যে ছোট্ট কাপ নুডলসের কৌটার মধ্যে আমি কয়েন প্লান্ট লাগিয়েছি। সেই সাথে আমার এই যে সিঙ্গোনিয়াম ছিল পানিতে লাগানো, এগুলো কেটে সুন্দর করে আরও একটা বক্সের মধ্যে লাগিয়ে দিয়েছি আর কি। তো এভাবেই মূলত। আর এই যে দুইটা গাছ আমি কিন্তু কোনো টবে লাগাইনি, শীত শেষে এগুলো এমনিতেও মরে যাবে, থাকবে না, এ কারণে আর কোনো টবে লাগানোর ঝামেলা করিনি, এগুলো এভাবেই রেখে দিব। আর এই যে এখন আমি পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন মুছে পরিষ্কার করে নিব। কয়েকদিন হলো বারান্দাটা মোছা হয়নি, তো আজকে একদম মুছে ক্লিন করে তারপর গুছিয়ে নিব। ভেবেছি যে না আর এরকম মোছা ছাড়া রাখা যাবে না, বাচ্চারা যেহেতু এখানে আসে একটু বসে খেলা করে, তো একদম ক্লিন করে রাখলে সব জিনিস দেখতেও ভালো লাগে আর নিজের কাছেও অন্যরকম একটা শান্তি লাগে। দেখবেন আপনার ঘর যখন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মনের দিক থেকে আপনি অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। এই যে বারান্দাটা দেখতে এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার প্রিয় অপরা আমার বেলকনিটা অনেক পছন্দ করেন, যেহেতু বেশ বড় সাইজের, এই কারণে আরও বেশি পছন্দ করেন। ও হ্যাঁ, ভিডিও শুরুতেই দেখেছিলেন আরও একটা বড় গাছ, ওই গাছটা পোলাও পাতা গাছ, আপনাদের ভাইয়া লাগানোর জন্য নিয়ে এসেছে। তবে গাছটা এতই বড় যে আমি যে টবে দিচ্ছিলাম শিকড় তার উপর দিয়ে উঠে যাচ্ছিল, আর গাছটা অনেক লম্বা, তো ওটা কীভাবে আমার বেলকনিতে জায়গা দিব এইসব চিন্তা করে আমার আর লাগানো হয়নি, তো রেখে দিয়েছি। যদি আপনাদের ভাইয়া কোনো বুদ্ধি বের করে দিতে পারে তো নেক্সটে লাগাবো। জানি না এতদিন পরে লাগালে গাছটা হবে কি না, কারণ এনেছেও 2 দিন আগে, তো ওভাবেই রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া যে আমাকে দেখাবে তারও সময় সুযোগ হচ্ছে না, তো পরে যদি লাগাই আপনাদের সাথে শেয়ার করব। পোলাও পাতা গাছটা এনেছিল সে খুবই শখ করে, তার সাইড থেকে নিয়ে এসেছিল, অফিস থেকে আর কি। তো ওখানে অনেক পোলাও পাতা গাছ নাকি আছে, আর পোলাও পাতা দিয়ে পোলাও রান্না, খিচুড়ি রান্না তো খুবই মজা লাগে, খুব সুন্দর ঘ্রাণ বেরোয়। যারা এটা দিয়ে রান্না করে খেয়েছেন তারা তো জানেন। তো এ কারণেই মূলত এনেছিল, তবে গাছটা লাগাতে পারছি না বিধায় কিন্তু খুবই মন খারাপ হচ্ছে। আর এই যে এখন সন্ধ্যাবেলায় আমি বাচ্চাদের জন্য খুব মজার একটা নাস্তা তৈরি করব আজকে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা বলতে পারেন দুপুর থেকে শুরু করেছি, একদম পরের দিন দুপুর পর্যন্ত কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে মিক্সড একটা সবজি ভাজি করে নিচ্ছি, যেহেতু আমি রোল বানাবো, রোলের ভিতরে পুরটা পুর দিব, সেই পুর হিসেবেই আমি এখানে মিক্সড ভাজিটা করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। আমি এখানে আলু, ফুলকপি, সিম,
সেই সাথে পেঁয়াজের পাতা যেটা সেটা দিয়েছিলাম, আর হলুদ, মরিচ, ধনিয়া, সেই সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভেজে নিয়েছি। আর যে তেলের উপরে আমাকে ভাজতে দেখেছেন ওটা হচ্ছে মূলত পাঙাশ মাছের তেল। গতদিন রাতের বেলা পাঙাশ মাছ ভাজি করা হয়েছিল, তো অনেকটা তেল রয়ে গিয়েছিল, সেই তেলের উপরে আমি ভেজে নিচ্ছিলাম। আর ওটা কিন্তু সম্পূর্ণটা ছিল মাছের তেল। মাছের তেল আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমরা যদি যে কোনো রান্নার ক্ষেত্রে মাছের তেল ব্যবহার করতে পারি, সরিষার তেল, সয়াবিন তেল, কোনো তেলই যদি আমরা না খাই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি ভালো। তবে সেটা তো সম্ভব না। তবে পাঙাশ মাছ যেহেতু আমাদের ঘরে সবাই পছন্দ করে, আর সেটা যখনই আনা হয় আমি কিন্তু সেটার তেল ফেলে দেই না, এভাবে রান্নাতে ইউজ করে ফেলি। আর এখানে কিন্তু আমি পুরটা ভাজি হতে হতে সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। জাস্ট লবণ দিয়ে আর আটা দিয়ে পানি দিয়ে একদম পাতলা সুন্দর একটা ব্যাটার করে নিয়েছি। আশা করি আপুরা দেখে বুঝতে পেরেছেন। কোনো রান্না করলে দেখা গেছে আপুরা বলে একটু ডিটেইলে শেয়ার করার জন্য, পরবর্তীতে আপুদের প্রশ্ন থেকে যায়। এ কারণে যেহেতু রান্না করছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু ডিটেইলে শেয়ার করি। তো আমি কিন্তু ভাজিটা সুন্দর করে ভাজার পরে নামিয়ে নিয়েছি। আর ভাজিটা এত মজা হয়েছিল, এটা গরম ভাতের সাথে খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু ভাজিটা নামানোর পর এখানে এই যে পাতলা যে গোলাটা দিয়ে ব্যাটার করে রেখেছিলাম সেটা দিয়ে চাপড়ির মতো করে নিচ্ছি। এটা বলতে পারেন আমি যে শিটটা থাকে, রোলের যে শিট হয় বা সমোসার যে শিট হয়, সেটা বাহির থেকে না কিনে বা নিজেও এত শিট বানানোর ঝামেলা না করে একদম পাতলা পাতলা করে চাপড়ি করে আমি মানে খুব অল্প সময়ে করে নিচ্ছি, ঝামেলাবিহীন বলতে পারেন। তো আপনারা শিট বানানোর কোনো ঝামেলাতে না গিয়ে এভাবে কিন্তু করতে পারেন। আর অবশ্যই এই চাপড়িটা কিন্তু খুব পাতলা করে বানাতে হবে, একটু মোটা করে বানানো যাবে না। আমার গোলাটা দেখে এবং কি চাপড়ির ধরন দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু এভাবেই খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি আসলে কতটুকু বোঝাতে পারছি জানি না, চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য আর কি। তো সবগুলো চাপড়ি বানিয়ে নেওয়ার পর আমি হচ্ছে রোলের শেপ দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের রোলগুলো তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবেও সার্ভ করতে পারেন, আবার ডুবো তেলে ভেজেও সার্ভ করতে পারেন। আমি একটু তেলের মধ্যে ভাজবো আর কি, চাচ্ছিলাম একদম ক্রিস্পি যে রোলটা হয় বাহির থেকে আমরা কিনে খাই ঠিক সেটার মতো যেন হয় আর কি। আমি যে ভাজিটা করেছি এই ভাজিটা কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি মজা লাগবে খেতে। আর এই যে রোলের মুখটা ভালো করে যেন আটকে যায়, সেই কারণে ওই যে আটাগুলো গুলিয়েছিলাম সেখান থেকেই একটু আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে আঠার মতো কাজ করে আর কি। তো সবগুলো রোলই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমার ভাজি আরও রয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম বেশ অনেকটা পরিমাণই হবে, তো বেশ কিছু ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে যে কয়টা চাপড়ি হয়েছে তার মধ্যে থেকে কিছু চাপড়ি রোজা খেয়ে নিয়েছে, শুভানাকেও দিয়েছে। তো পরবর্তীতে এই কয়েকটাই হয়েছিল, এই কয়েকটা এখন আমি ভেজে নিব। আর কিছু ভাজি রয়ে গিয়েছে ওটা রেখে দিয়েছি, ভেবেছি নেক্সটে আবার হচ্ছে রোল তৈরি করে দিব পরের দিন। তো আমি যদি চাপড়ি আরও বেশি বানাতে পারতাম তাহলে এই যে ভাজার আগ মুহূর্তে যে রোলগুলো হয়েছিল সেগুলো কিন্তু একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিতাম, যখন শক্ত হয়ে যেত তখন বক্সে করে রেখে দিলেই কিন্তু ওগুলো ফ্রোজেন হয়ে যেত আর কি। আপনাদের ভাইয়া যখন বাসায় এসেছে আর তাকে রোলগুলো দিয়েছি, খেয়ে এত প্রশংসা করছিল, মানে তার কাছে বরাবরই আমার হাতে রান্না অনেক বেশি ভালো লাগে, অনেক প্রশংসা করে। তবে রোলটা তার কাছে আরও বেশি নাকি ভালো লেগেছে, বিশেষ করে ক্রিস্পিনেস ছিল এত বেশি, এই কারণে আরও বেশি মজা লেগেছে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি এই শীতের সময়ে শীতের সবজি দিয়ে আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। এই রোল বানানোর যে প্রসেসিংটা মানে ধাপগুলো হচ্ছে অনেক, তবে আপনি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে কিন্তু খুব শর্ট টাইমে বানানো যায়, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিন্তু এই টাইপের আইটেমগুলো মানে বেশি দেওয়া যায় আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়। এখন হচ্ছে পরের দিনে কাজগুলো আমি করে নিচ্ছিলাম। পরের দিন এখন সকাল 10:30টার মতো বাজে। সকালে উঠে তো রান্না বাড়া, খাওয়া দাওয়া সেগুলোর পর্ব সব কিছু সেরে নিয়েছি, বাচ্চাদেরকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘর গোছানোর কাজে নেমে পড়েছি। যত সকালেই ঘুম থেকে উঠি না কেন আর যতই ভাবি না কেন ঘর গোছানোর কাজ সকালেই শেষ করে ফেলবো 10টার আগে, তবে সেটা আর কোনোভাবে শেষ হয় না। কারণ ওই যে বাচ্চাদেরকে যদি খাওয়াতে বসি, নিজে খেতে বসি, তাহলে সেখানে আমার 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো চলে যায়, কাজে একদম পিছিয়ে পড়ি আর কি। তো আমি হচ্ছে ঘর গোছানো শুরুটা বেড থেকেই করলাম। তো বেডে যে 2টা কম্বল ছিল, ছোট যে পাতলা কম্বলটা দেখতে পেয়েছেন ওটা ভাঁজ করে শুভানাকে দেই যাতে ও একা ওর মতো করে ঘুমাতে পারে, আর আমি আর রোজা হচ্ছে বড় কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই আর কি। তো 2টা কম্বলই আমি বারান্দাতে একটু রোদে দিয়ে দিলাম, ওগুলো সারাদিনই রোদ হতে থাকবে।
বড়টা, আর ছোট কম্বলটা তো শোভানাকে আমি এই যে বেডটা ঠিকঠাক করেই ওকে ঘুম পাড়িয়ে দিব, তখনই আবার নিয়ে আসবো। তবে এতটুকু সময়ের মধ্যেও কিন্তু ভালোই গরম হয়ে যাবে, বারান্দাতে যেহেতু রোদ ছিল সকালের টাইমটাতে। তো আমি চাদরটা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে খাটটা খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। সব সময় তো খাট আসলে ক্লিন করা হয় না, তবে যখন আমি চাদর চেঞ্জ করি তখনই চেষ্টা করি খাটটা ক্লিন করে দেওয়ার জন্য। যেহেতু আমি প্রায় সময় দরজা জানলা লাগিয়েই রাখি, এ কারণে ধুলাবালিটা একটু কম আসে। তবে এই যে খাটের এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা একটু ভিতর দিকে দেখে এটাতে একটু কম পড়ে, তবে খাটের এই সামনের যে অংশটা বেলকনির দিকে পড়েছে, এই পাশটাতে কিন্তু ঠিকই ধুলাবালু পড়ে। তো খাটের উপরে যে দুইটা আমি হ্যাঙ্গিং রেখে দিয়েছিলাম, এগুলোও সুন্দর করে আমি একটু ঝেড়ে মানে গুছিয়ে নিলাম। আর আমি যখনই ঘর গোছাই না কেন, ঘর গোছাই বলতে প্রতিদিন যে ঝাড়ু দেওয়া, বেড ক্লিন করা, সেই টাইমটাতে কিন্তু এরকম পর্দাগুলো ঝেড়ে নেই, যাতে করে পর্দার মধ্যে এক্সট্রা যে ধুলাগুলো পড়ে সেটা মানে চলে যায় আর খুব দ্রুত যেন নোংরা না হয়ে যায়। ঘরের প্রতিটা জিনিসের উপরেই কিন্তু ধুলা পড়ে, সেরকম পর্দার উপরেও কিন্তু পড়ে, তবে আমরা অনেকেই আছি এই জিনিসগুলো প্রতিদিন ঝাড়া মোছা করি না। আর এই যে মাকড়সার যে ঝুলগুলো আছে, এগুলো আমি চেষ্টা করি রেগুলারই করার জন্য। টুকটাক করে অল্প স্বল্প পরে সেগুলো যদি প্রতিদিনই এরকম একটু মানে ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনি যদি উপরের দিকে খেয়াল করেন, আর যেটা আপনার চোখে পড়বে সেটা যদি ঝাড়ুর মাথা দিয়ে আপনি একটু ঝেড়ে নিয়ে যান, তাহলে দেখবেন আলাদা করে আর ঘরের যে মাকড়সার ঝোলগুলো আছে সেগুলো আপনার ঝাড়তে হবে না। ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি আমরা একটু খেয়াল করে ঘরটা ঝাড়ু দেই, তাহলে কিন্তু আমাদের ঘরটা সবসময় মানে অনেক বেশি ক্লিন থাকবে। আলাদা করে ডিপ ক্লিন খুব একটা বেশি করার প্রয়োজন পড়ে না, খুবই কম প্রয়োজন পড়বে আর কি। যদি আমরা কাজগুলো জমিয়ে রাখি তাহলে কিন্তু সেইটা কয়েকদিন পরপরই অনেক বেশি পরিসরে হয়ে যায়, আর আমাদের খুব ঘন ঘন ডিপ ক্লিন করতে হয়। যে কোনো জিনিস ডিপ ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, তবে আপনি রেগুলার যদি একটু একটু করে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কষ্টটা কম হবে। এই যে খাটের সামনের যে সাইডটা ছিল সেটাও আমি খুব ভালো করে মুছে নিয়েছি। এই সাইডটাতে একটু ধুলা পড়ে, ভিতরের দিকে ধুলাটা একটু কম পড়ে আর কি। তো এখন হচ্ছে আমি বেডে নতুন একটা চাদর বিছিয়ে নিচ্ছি। নতুন না আসলে, মানে ধুয়ে রাখা চাদর। তো এটা আমি জাস্ট অল্প কয়েকবারই ব্যবহার করেছি, ওই হিসাব করলে একটু নতুনই বলা যায়, খুব বেশি যে ইউজ করা হয়েছে তা না। তো ভেবেছি এখন যেহেতু শোভানা ভালোই একটু বড় হয়েছে, তো এখন মাঝে মাঝে ইউজ করব। সাদা দেখে আসলে সবসময় ব্যবহার করা হয় না, তবে এখন আস্তে আস্তে করা যাবে, ও যেহেতু একটু বড় হচ্ছে। আর এখন হামাগুড়ি দেওয়ার কারণে বিছানাতে খুবই কম থাকে, ফ্লোরেই বেশি থাকে, খেলাধুলা বেশি করে আর কি। তো এ কারণেই মূলত ভেবেছি যে না, বেডে এখন এই চাদরটা বিছানো যাবে। আর এই যে এখন হচ্ছে বালিশের কভারগুলো লাগিয়ে বেডটা গুছিয়ে ফেলবো। অনেকে তো খুব সুন্দর করে তারপর হচ্ছে বেডটা গুছিয়ে রাখে, আমি নিজেও রাখি, তবে সব সময় কিন্তু সেটা সম্ভব হয় না। বাচ্চার মায়েদের কিন্তু বাচ্চার চিন্তাটাই সবার আগে করতে হয়। এই যে আমার বাচ্চার ঘুমের টাইম হয়ে যাচ্ছিল, আমি কিন্তু খুব দ্রুত করে কাজগুলো করে নিচ্ছিলাম ওকে ঘুম পাড়াবো সেই জন্য। তো এই কারণে কিন্তু আমি একেবারে ওর ঘুমের উপযোগী করেই বিছানাটা গুছাচ্ছি। বেশ কিছুদিন আগে এরকম বিছানাতে শোভানার জন্য বিছানা করা দেখাচ্ছিলাম, তখন পুষ্পা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল যে আয়শা বেবির সময়ও নাকি এরকম বিছানার মধ্যে বিছানা পেরে রাখতো ছোট বাবুর জন্য আলাদা করে, সেটার কথা আপুর মনে পড়ে যাচ্ছিল। এই জিনিসটা নাকি খুবই মানে ভালো লাগে দেখতে, সত্যিই কিন্তু বাচ্চাদের সব কিছুই দেখবেন ভালো লাগে, ওদের আদো আদো কথা বলা, ওদের মায়াবী চেহারা, সেই সাথে বাচ্চাদের যে ড্রেস আপগুলো থাকে, বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, বাচ্চাদের সব কিছুই আমার মনে হয় যে মানে প্রতিটা মানুষের অনেক বেশি ভালো লাগার থাকে। এটা নিজের বাচ্চা হোক বা অন্যের বাচ্চা, বাচ্চা দেখলেই মানুষের মন খুশি হয়ে যায়। তবে সেটা যদি নিজের বাচ্চা হয় তাহলে তার কোনো কথাই নেই। পুষ্পা আপুর মেয়ে হচ্ছে আয়েশা, সেও কিন্তু আমাদের সবার অনেক বেশি আদরের, অনেক ভালো লাগে মামনিকে। মামনির জন্য সবসময় অনেক দোয়া রইল। ভিডিওতে যখনই দেখি তখনই কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমি বিয়ের আগে থেকেই বলতে পারেন একদম ছোট সময় থেকেই বাচ্চা অনেক বেশি পছন্দ করি। আশেপাশে কোনো বাসায় যদি ছোট বাচ্চা থাকতো তাকেও কিন্তু আমি নিয়ে এসে সারাদিন আমার কাছে রেখে দিতাম। তো বিয়ের পর যখন আল্লাহ তাআলা আমাকে দুইটা কন্যা সন্তান দান করেছেন, তো বুঝতেই পারেন তাদেরকে কতটা আদরে আর যত্নে রাখি। যেহেতু অন্যের বাচ্চাকেই এত বেশি আদর করেছি, তো নিজের বাচ্চাকে আরও বেশি আদর করবো, এটাই স্বাভাবিক। বিছানা গোছানোর পর কিন্তু বিছানাগুলো দেখতে বেশ ভালোই লাগে, আর যদি ধোয়া একটা চাদর বিছানা হয় মনে হয় অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। সেই বিছানায় শুয়ে বসে সব কিছুতেই ভালো লাগে, মনে হয় যে অন্যরকম একটা ফ্রেশনেস আর কি। তো এখন হচ্ছে আমি এই যে আমার বেডের সাইডে হচ্ছে একটা ছোট
কি বলে এটাকে, ওয়ার্ড্রোব বলে, রেফেলের। তো সেটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছানা গোছানোর সময় রোজাকে আমি বলেছিলাম পড়ার টেবিলটা গোছানোর জন্য। এটার অবস্থা খুবই মেসি ছিল, কারণ ও যেহেতু 16 ডিসেম্বরের বন্ধ আজকে, তো বাসায় ছিল। আর কাগজ কেটে একদম ড্রয়িং করে খেলে দিলে তো এটার অবস্থা কাহিল। তো এই কারণে ও কিন্তু ওর মতো করে যতটুকু পেরেছে গুছিয়ে নিয়েছে। এখন আমি একটু টাচ আপ দিচ্ছিলাম আর কি, যাতে একদম ফিনিশিং চলে আসে। আসলে বাচ্চাদের জায়গাগুলো কিন্তু এত বেশি গোছালো রাখা যায় না, মানে ওরা যেহেতু সারাদিন এখানেই সময় কাটায়, তো এই কারণেই কিন্তু মানে একটু ওদের মতো করেই রাখতে হয়। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে অতিরিক্ত কোনো মোবাইল দেই না। ও নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে দিনের মধ্যে, ওই টাইমটাই শুধু অতটুকু সময় মোবাইল দেখে। সারাদিন কিন্তু ও এই যে ড্রয়িং করে তারপরে একটু খেলাধুলা করে এভাবেই কাটায়। দেখা গেছে যেদিন মাদ্রাসা থাকে না সেদিন কিন্তু ওদেরও সময়টা কাটতে চায় না। তো অবশ্যই ওরা কাগজ কাটবে, ড্রয়িং করবে, এগুলোই করবে। তাছাড়া ওরা কি করবে? আর এগুলো করতে গেলে কিন্তু অবশ্যই ঘর বাড়ি একটু নোংরা হবে, এলোমেলো হবে। মা হিসেবে আমাদের এতটুকু সহ্য করতেই হবে, কারণ আমরা যেহেতু ওদেরকে মোবাইল দিচ্ছি না, টিভি দিচ্ছি না, তাহলে ওরা কি করবে? ওদের মতো করে ওদেরকে সময় কাটাতে দিতেই হবে। তবে রোজাকে ঘর গোছানোর কথা বললে ও দেখা গেছে চেষ্টা করে আমার সাথে সাথে একটু একটু করে ঘর গোছানোর জন্য। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি জানি না, তবে আপনারা চাইলেই কিন্তু আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।